গপ্প হবে ক্রেজি। ভাই লালকমল, আমাকে কুয়োর আরো নিচে নামতে হবে। তুমি ওই দিকটা দেখো। হ্যাঁ ভাই, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে দড়ি ধরে কুয়োর ভিতরে নামো। যদি কাউকে দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু সংকেত দিও। রাক্ষসেরা আসছে কিনা দেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি আমি ওদিকটা খেয়াল রাখছি। তুমি সাবধানে নামো, সাবধানে সাবধানে। ভাই রে, অন্ধকারে যে কিছু দেখতে পাচ্ছি না রে। কিন্তু আর একটু চেষ্টা করো, ঠিক পাবে ঠিক পাবে, চেষ্টা করে যাও। ভাই, আঙুলে কিছু একটা ঠেকছে বলে মনে হচ্ছে। তাই নাকি? দেখো দেখো, ভালো করে দেখো। হ্যাঁ রে ভাই, কৌটো বলেই মনে হচ্ছে তো। সাবধানে তুলে আনো, ওর মধ্যেই রাক্ষসদের প্রাণ রয়েছে। দড়িটা ছেড়ো না কিন্তু। সাবধান সাবধান সাবধান, দড়ি ছেড়ে দিলেই কিন্তু কুয়োর ভেতরে পড়ে যাবে। লালকমল, কি হলো ভাই? হাত থেকে যে কৌটোটা পড়ে গেল। সে কি? ওদিকে যে রাক্ষসেরাও আসছে, শুনতে পাচ্ছ? ওই যে রাক্ষসেরা এসে পড়লো যে। কি হবে এবার? তাড়াতাড়ি করো নীলকমল, তো তোমাকে পারতেই হবে। শুনি রাক্ষসের রিপোর্ট, না জানি কোন দেশে, না জানি কোন দূর। রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে যায়। আজ তোমাদের যে গল্প শোনাবো তার নাম নীলকমল আর লালকমল। এই গল্পটা আমরা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি থেকে তোমাদের শোনাচ্ছি। এই গল্পটা আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও শুনেছিলাম। চলো তবে গল্প শুরু করা যাক। এক দেশে এক রাজা ছিল, তার ছিল দুই রানী। দুই রানীর দুই ছেলে, একজনের নাম কুসুম আর এক ছেলের নাম অজিত। কুসুম আর অজিত দুই ভাইয়ের মধ্যে খুব ভাব, দুজন দুজনকে ছেড়ে থাকতেই পারে না। তার উপর অজিত আবার সব সময় তার ভাই কুসুমকে আগলে রাখে, আর এই জন্যই অজিতের মা খুব রেগে যায়, কারণ অজিতের জন্যই তো সে কুসুমের রক্ত খেতে পারে না। চমকে উঠলে তো, ভাবছ রক্ত খাবে, আবার কি কথা? আরে এই রানী তো আসলে রাক্ষসী, একে রাক্ষসী রানী বলাই ভালো। আর কুসুমের মাকে তাহলে লক্ষ্মী রানী বলি। তো রাক্ষসীদের তো বিকট দেখতে হয়। তাদের বিশাল চেহারা, বড় বড় নখ, আগুনের মতো বড় বড় দুটো চোখ সব সময় জ্বলতে থাকে, আর মুখের দুদিক থেকে বড় বড় দাঁত বেরিয়ে থাকে। তারা কারোর ভালো তো দেখতেই পারে না, শুধু নিজের ভালো চায়। আমাদের চারপাশে যে খারাপ লোকগুলো ঘুরে বেড়ায়, অনেকটা তাদের মতো। আর এই রাক্ষসীরা আবার মানুষের রক্ত মাংস খেয়ে বেঁচে থাকে। তবে তারা অনেক জাদুও জানে, নিজের আসল চেহারা লুকিয়ে রেখে অন্য রূপ ধরে তারা ঘুরে বেড়াতে পারে। এই রাক্ষসী রানীও তেমনটাই ছিল। তবে এই রানী যে একজন রাক্ষসী এটা কিন্তু রাজামশাই বা তার আর একজন রানী কেউ জানতে পারেনি। তাদের রাজপুত্ররাও জানে না, প্রজারাও জানে না। তবে কুসুমের রক্ত খেতে না পারলেও রোজ রাতে চোখের দৃষ্টি দিয়ে সেই রাক্ষসী রানী লক্ষ্মী রানীর রক্ত চুপি চুপি চুষে খায়। তার ফলে লক্ষ্মী রানী দুর্বল হতে হতে একদিন মারা যায়। আর তখন রাক্ষসী রানীর সে কি আনন্দ! কিন্তু কুসুমের রক্ত না খাওয়া অবধি তার আর কিছুতেই শান্তি নেই। গায়ের জ্বালা মেটাতে রাক্ষসী রানী একদিন কুসুমকে অকারণে বকাবকি করে। কুসুম মনের দুঃখে বসে বসে কাঁদছিল। অজিত কুসুমকে কাঁদতে দেখে তার কাছে এসে বলল, কি হয়েছে দাদা, তুমি কাঁদছো কেন? দেখো না ভাই, ছোট মা আমাকে খুব বকেছে। এই দেখো আমার হাতে খামচে দিয়েছে। ছি, এরকম কেউ করতে পারে? মায়ের বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে দেখছি। তুমি একদম আর মায়ের কাছে যাবে না। তোমাকে খামচে দেওয়া
আমি আমি আর মায়ের সঙ্গে কথা বলবো না। আড়াল থেকে অজিতের সব কথা শুনতে পেল রাক্ষসী রানী। মুখ বেঁকিয়ে সে মনে মনে ভাবল, কত দরদ! নিজের পেটের ছেলে কিনা শেষে শত্রু হলো। আজ রাতেই কুসুমকে খেয়ে ফেলবো আমি, দাঁড়া। রাক্ষসী রানীর মনে আগুন জ্বলে উঠল। সেদিন রাতেই রাক্ষসী রানী আর রাক্ষসের দল বল কুসুমকে খেতে এলো। তার আগে সেই রাতেই রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল। রাজামশাই রাক্ষসদের হইচই শুনে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে অজিত আর কুসুমের ঘরের দিকে ছুটল। এক খাটে শুয়ে দু ভাই তখন অঘোরে ঘুমোচ্ছিল। এ কি? ঘরের ভেতরে ঢুকেই দরজার কাছ থেকে রাজামশাই দেখল এরা কারা? এক বিরাট রাক্ষস কুসুমের একেবারে ঘাড়ের কাছে বসে রয়েছে। ভয় চিৎকার করে উঠল রাজামশাই। এ কি? কুসুমের ঘাড়ে বসে কি করছো তুমি? হ্যাঁ? এমন সময় হঠাৎ বাইরে বিনা মেঘে বজ্রপাত হল, আর সেই বিদ্যুতের আলোতে রাজামশাই রাক্ষসী রানীর ঠোঁটের দুপাশ বেয়ে নামতে থাকা রক্ত, বড় বড় দাঁত আর রাক্ষসদের দেখে ভয়ে আবারও চিৎকার করে উঠল। তুমি তুমি রাক্ষসী? হ্যাঁ? সিপাই, সেনাপতি! রাজাকে চুপ করানোর জন্য রাক্ষসী এবার করল কি, নিজের চুল ছিঁড়ে রাজার গায়ে মারল, আর মুহূর্তের মধ্যে রাজামশাই একেবারে পাথর হয়ে গেল। তারপর রাজার সামনেই রাক্ষসী কুসুমকে খেয়ে ফেলল। এত চিৎকার চেঁচামেচি শুনে এদিকে অজিত ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে। ধর্মর করে উঠে বসে দেখে ঘর ছমছম করছে, তার মায়ের হাতের বালা কাঁকন ঝমঝম করছে, আর রাক্ষসেরা সকলে মিলে তার দাদাকে খাচ্ছে। কাঁটার মতো তাদের গায়ের রোম খাড়া হয়ে আছে, আগুনের মতো তাদের চোখ জ্বলছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অজিত ভয়ে বলে উঠল, মা, মা তুমি রাক্ষসী? আমি আমি এখন বুঝতে পারছি। তুমি তুমি তাহলে ভালো মায়ের রক্ত খেয়েছো? আর আরে কি, বাবা যে পুরো পাথরের মূর্তি হয়ে গেছে। তুমি রাক্ষসী, তুমি রাক্ষসী। একদম চুপ! তুই আমার ছেলে, তাই তুইও রাক্ষস। আয় আয়! আমি 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 সবাইকে বলছি, সিপাই, সিপাই, কে কোথায় আছো? এসো, তাড়াতাড়ি এসো। তবে রে, আর তোকেও চিবিয়ে খাবো। চপ চপ চিবিয়ে খেলো নিজের পেটের ছেলে, তাতেও খিদে মিটলো না গোটা রাজ্যটাকে খেলে। রাক্ষসী রানী মনের আগুনে পুড়ে দিশেহারা হয়ে এবার নিজের ছেলে, হ্যাঁ তার নিজের ছেলে অজিতকেও কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলল। এর মধ্যেই রাক্ষস দলের দুই রাক্ষসীর আই আর কাই একটা সোনার ডেলা উগরে দিয়ে পালিয়ে গেল, আর তারপর রাক্ষসী রানীও একটা লোহার ডেলা উগরে দিয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। তারপর সেই রাজ্যের সব প্রজাকে এক রাতের মধ্যে রাক্ষসী রানী আর তার রাক্ষসের দল চিবিয়ে খেয়ে ফেলল। রাজপুরীর চূড়ো ভেঙে পড়ল, গাছ পাথর মুচড়ে নদীর জল সাঁতরে পেরিয়ে রাক্ষসের ঝাঁক তারপর নিজেদের দেশে ফিরে গেল। কিন্তু ঘরে গিয়ে রাক্ষসী রানী আর শান্তি পায় না কিছুতেই। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে আরামকাঠি আর ঝিরামকাঠি বের করে পুড়িয়ে ফেলল। তারপর মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাঁশবনে গিয়ে সেখানে সেই সোনার ডেলা আর লোহার ডেলা পুঁতে রেখে নিশ্চিন্তে ঘরে ফিরে গেল। পরদিন সকালে রাজ্যে হুলস্থুল পড়ে গেল, ঘরে ঘরে পথে পথে হাড়ের স্তূপ। তারপর যখন সকলে জানতে পারল যে রাজপুত্রদেরও রাক্ষসরা খেয়ে নিয়েছে, তখন দলে দলে সব লোক সে রাজ্য ছেড়ে চলে গেল। রাজ্য রাক্ষসে ভরে গেল।
একদিন নদীর ধারের সেই বাঁশ বনে, যেখানে রাক্ষসী রানী সোনা আর লোহার ডালা পুঁতে রেখে গিয়েছিল, সেই বনে একজন লোক বাঁশ কাটতে এলো। বাঁশ কাটতে কাটতে বাঁশের ভিতর লাল আর নীল রঙের বড় বড় দুটো ডিম পেল সে। এত বড় অদ্ভুত দেখতে ডিম নিশ্চয়ই অজগরের হবে। এই ভেবে লোকটা ডিমগুলো মাটিতে ফেলে দিল, আর সেই ডিমগুলো মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে সেগুলো থেকে দুজন রাজপুত্র বেরিয়ে এলো। এসব দেখে লোকটা তো ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তাড়াতাড়ি দুই রাজপুত্র সেই লোকটার চোখে মুখে জল ছিটিয়ে আগে তার জ্ঞান ফিরিয়ে আনলো। জ্ঞান ফিরে সেই লোকটা দেখল লাল ডিমের সোনার খোলস আর নীল ডিমের লোহার খোলস মাটিতে পড়ে আছে। লোকটি তখন লোহা দিয়ে কাস্তে আর সোনা দিয়ে তার ছেলে আর বউয়ের জন্য দুটো গয়না বানিয়ে নেবে ঠিক করল। ওদিকে নীল আর লাল রঙের দুটো ডিম ফেটে বেরিয়েছিল বলে অজিত আর কুসুম এ জন্মে নিজেদের নাম দিল নীলকমল আর লালকমল। অজিত হলো নীলকমল আর কুসুম হলো লালকমল। আগের জন্মের প্রতিশোধ নিতেই তারা জন্মেছিল। ডিমের খোলস ছেড়ে বেরিয়েই তারা দুজন এবার তলোয়ার উঁচিয়ে হাওয়ায় উড়ে চলে গেল। লাল কমল যায়, নীল কমল যায়, হাওয়ায় ঘোড়ায় তলোয়ার। রাক্ষস খোকস হও সাবধান, দুই ভাইতে হুঙ্কার। তলোয়ার ঘুরিয়ে হাওয়ায় উড়তে উড়তে নীলকমল আর লালকমল বিচিত্রপুর নামে একটা নতুন রাজ্যে এলো। সেই রাজ্যের রাজা তখন রাজ্যের একটা খুব সমস্যা নিয়ে চিন্তায় ছিল। সমস্যাটা হলো বিচিত্রপুরে রাক্ষসদের খুব উৎপাত। প্রতিদিন তারা রাজামশাইয়ের একজন করে মন্ত্রী আর এক ঘর করে প্রজা খেয়ে যাচ্ছে। তাই রাজামশাই ঠিক করেছিল যে বা যারা এই রাক্ষসদের মারতে পারবে তার সঙ্গে নিজের দুই মেয়ের বিয়ে দেবে। কিন্তু কেউ আর রাক্ষসদের মারতে পারে না, তাই বিচিত্রপুরের রাজকন্যাদের বিয়েও হয় না। নীলকমল আর লালকমল অবশ্য এত কিছু জানতো না। তারা রাজার কাছে গিয়ে প্রণাম করতেই রাজামশাই বলল, তোমরা কোথা থেকে এসেছো? কি নাম তোমাদের, আর তোমাদের কি চাই? আমার নাম নীলকমল আর ও আমার ভাই লালকমল। প্রণাম মহারাজ। আমরা অনেক দূর থেকে এসেছি মহারাজ। আমরা রাক্ষস মারার জন্য ঘুরছি। এই তো চাই। তা তোমরা কি ঘোষণা শুনে এসেছো বাবারা? ঘোষণা? কিসের ঘোষণা মহারাজ? আমরা তো কোনো ঘোষণা শুনে আসিনি। হ্যাঁ মহারাজ, আমরা তো কোনো ঘোষণা শুনিনি। আপনি একটু খুলে বলবেন? আমরা যে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ 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 বলছি। তা তোমরা কি সত্যিই রাক্ষস মারতে চাও? হ্যাঁ মহারাজ, অবশ্যই মারতে চাই। বেশ বেশ, তাহলে শোনো। এ রাজ্যে খুব রাক্ষসের উৎপাত। তোমরা যদি রাক্ষস মারতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমি আমার দুই মেয়ের বিয়ে দেব। তাই নাকি? আর সঙ্গে আমার এই রাজ্য উপহার দেব। সত্যি? বলো, পারবে? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই পারবো। কিরে লাল, তুই পারবি তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। বেশ বেশ বেশ, রাজপ্রাসাদের বাইরে একটা কুঠুরি আছে, সেখানে গিয়েই তোমরা থাকো। রাতের বেলা রাক্ষসরা ওখানেই আসবে। রাজার কথা মতো নীলকমল আর লালকমল রাজপ্রাসাদের বাইরে কুঠুরিতে গিয়ে বসে রইল। রাত্রি এক প্রহর হয়ে গেল, কিন্তু রাক্ষসরা কেউ এলো না। দেখতে দেখতে রাত আরও গভীর হলো, তখনও রাক্ষসরা কেউ এলো না। নীলকমলের এবার একটু একটু ঘুম পেতে লাগলো। লালকমলকে বলল, ভাইরে, কি? কোথায় রাক্ষস? রাত যে শেষ হতে চলল, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি কি একটু ঘুমোবে? হ্যাঁ, আমি একটু ঘুমিয়ে নিই, তুমি জেগে থাকো।
1 ঘন্টা পর আমাকে ডেকে দিও। আর শোনো, একটা কথা বলি। কি কি কথা? রাক্ষসেরা যদি আসে, যদি নাম জিজ্ঞেস করে, তাহলে আগে আমার নাম বলবে, তারপর তোমার নাম বলবে। কিন্তু খবরদার, নিজের নাম আগে বলবে না কিন্তু। ঠিক আছে, তুমি চিন্তা করো না, একটু ঘুমিয়ে নাও, আমি জেগে আছি। লাল কমল জাগে থাকে পাহারায়, নীল কমল ঘুমোয় ভাইয়ের ভরসায়। লাল কমল জাগে থাকে পাহারায়, নীল কমল ঘুমোয় ভাইয়ের ভরসায়। নীলকমল নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত বাড়তে লাগলো। এদিকে আস্তে আস্তে লাল কমলের চোখেও একটু একটু করে ঘুম আসতে লাগলো। কিন্তু ঘুমোলে তো তার চলবে না, যখন তখন রাক্ষসেরা চলে আসতে পারে। কিন্তু রাক্ষসরা আর কিছুতেই আসে না। লাল কমলও আর সজাগ থাকতে না পেরে সবেমাত্র তার চোখ দুটো একটু ঘুমে লেগে এসেছে। এমন সময় দরজায় জোরে জোরে কারা যেন ধাক্কা দিল। লাল কমল সজাগ হয়ে চিৎকার করলো, কে রে? কার এত সাহস? একটা রাক্ষস চিৎকার করে বলল, তোদের ঘরে আলো জ্বলছে কেন রে? কে জেগে আছে? নীল কমলের আগে লাল কমল জাগে, আর জাগে আমাদের তরোয়াল। দপদপ করে ঘিয়ের দীপ জাগে। কার এসেছে কাল? নীলকমলের নাম শুনে রাক্ষসরা তো খুব ভয় পেয়ে গেল। কারণ তারা তো জানতো যে আগের জন্মের অজিত যে আসলে রাক্ষসীর ছেলে ছিল, সেই এ জন্মে নীলকমল হয়ে জন্মেছে। লাল কমলও বুদ্ধি করে নীলকমল সেজে রাক্ষসের সঙ্গে কথা বলতে লাগলো। কিন্তু রাক্ষসদের নেতা অত সহজে তো মেনে নেওয়ার পাত্র নয়। সে বলল, তুই যদি নীলকমল হোস তবে পরীক্ষা দে দেখি। কিসের পরীক্ষা রে রাক্ষস? তোর নখের ডগাটা দেখি। এই কথা শুনে বুদ্ধি করে লাল কমল নীলকমলের মুকুটের ডগাটা দরজার নিচ দিয়ে বের করে দিল। এই দেখ। অন্ধকারে রাক্ষসেরা সেটাকে নীলকমলের নখ ভেবেই বাপরে, ভয় পেয়ে গেল। যার নখের ডগা এমন, না জানি সে কেমন। কিন্তু ভয় পেলেও দমে যাওয়ার পাত্র তারা নয়। আবারও বলল, আচ্ছা আচ্ছা, বড় নখ তো দেখলাম, এবার তোর থুতু দেখা দেখি। এই কথা শোনা মাত্রই লাল কমল করল কি, প্রদীপ থেকে গরম ঘি নিয়ে দরজার ফাঁক দিয়ে রাক্ষসদের গায়ে ছুঁড়ে মারল। তাতে অনেক রাক্ষস পুড়ে গেল। রাক্ষসেরা সবাই তখন ভয়ে জ্বালায় চিৎকার করতে লাগলো। তারপর রাক্ষস আবার বলল, ইস ইস বাবা রে, কি আগুনের মতো থুতু! ও একেবারে গা পুড়ে গেল। ও বাবা, ও ওরে বাবা, থুতু গরম হলেই কি আর বীর পুরুষ হয়? হ্যাঁ, এই তোর জিভ দেখা দেখি। এইবার লাল কমল নিজের তলোয়ার দরজার নিচ দিয়ে বের করে দিয়ে বলল, এই দেখ আমার জিভ। ওরে, নীল কমলের জিভ ধরে টান টান টান, শিগগিরই টান। ওরে বাবা রে! লাল কমলের তলোয়ারকে নীলকমলের জিভ ভেবে রাক্ষসরা তো টানাটানি করতে শুরু করলো। আর তাই করতে গিয়ে সব রাক্ষসের হাত কেটে একেবারে রক্তাক্ত হয়ে গেল। রাক্ষসেরা চিৎকার করতে করতে সব ভয়ে পালিয়ে গেল। তবে হাজার হোক রাক্ষসদের নেতা, তার তো একটা আত্মসম্মান আছে। অন্য রাক্ষসেরা আড়ালে তাকে নিয়ে হাসাহাসি করছে, এটা তো সে মেনে নিতে পারে না। তার মনে হলো যে অন্য রাক্ষসদের সামনে এবার তাকে বীর সেজে দেখাতেই হবে। আর তাই সে কিছুক্ষণ পরে নীলকমল আর লাল কমলের কুঠুরির দরজার সামনে এসে বাইরে থেকে আবারও ডাকলো,
ঘরের ভিতর কে জাগে রে? লাল কমলের ঘুম পেয়ে গিয়েছিল এবার, তাই সে দুম করে বলে ফেলল, নীলকমলের আগে লাল কমল জাগে। ব্যাস, নীলকমল ঘুমোচ্ছে, তাহলে এই তো সুযোগ। রাক্ষসেরা দরজা ভেঙে কুঠুরির ভেতর ঢুকে এবার হাসতে লাগলো। নীলকমল ধর্মর করে ঘুম থেকে উঠে পড়ল। তারপর দুই ভাই মিলে সব রাক্ষসদের মেরে ফেলল। মাঝে অনেকগুলো দিন কেটে গেল। নীলকমল আর লালকমল রাজকন্যাদের বিয়ে করে এখন বিচিত্রপুরের রাজা হয়ে বসেছে। ওদিকে এই খবর নীলকমলের আগের জন্মের রাক্ষসী মা তার কানে গিয়েও পৌঁছল। রাক্ষসী রানী তখন রেগে দাঁত কড়মড় করতে করতে ভাবতে লাগলো যে কিভাবে সে নীলকমল আর লালকমলকে চিবিয়ে খাবে। ভাবতে ভাবতে আই আর কাই নামে দুই রাক্ষসীকে ডেকে সেই রাক্ষসী রানী বলল, আই কাই, তোদের একটা কাজ করতে হবে। কি কি করতে হবে রানীমা? আদেশ করুন। তোরা এক্ষুনি বিচিত্রপুর যা। সেখানকার দুই রাজা নীলকমল আর লালকমল সেখানকার রাক্ষসদের মেরে ফেলেছে। কি এত সাহস? রাক্ষসদের মেরে ফেলছে? কি করতে হবে শুধু বলুন রানীমা। তোরা দুজন সিপাই সেজে গিয়ে মিচিমিচি তোদের রাজার অসুখ হয়েছে জানিয়ে বলবি যে রাক্ষসের মাথার তেল নিয়ে এসে রাজাকে মাখালেই তাদের রাজার অসুখ সেরে যাবে। আর সেই তেল আনতে আমার কাছে আসতে বলবি ওদের। ওরা যখন সেটা নিতে আসবে আমার কাছে, তখন আমি ওদের ঘাড় মোটকে মেরে চিবিয়ে খাবো। জো হুকুম রানীমা। যে আগে রানীমা। আই আর কাই এবার সিপাহীর রূপ ধরে রাক্ষসী রানীর হুকুম মতো বিচিত্রপুরে উড়ে গিয়ে একেবারে সোজা নীলকমল আর লালকমলের সামনে গিয়ে কেঁদে পড়ল। রাজামশাই, রাজামশাই, আমাদের বাঁচান। তুমি কে? কোথা থেকে এসেছো? কি হয়েছে তোমার? আগে রাজামশাই, আমি নোলাপুর রাজ্যের সিপাই। আপনারা খুব বীর, তাই আপনাদের কাছে এসেছি। তোমার কি চাই সেটা বলো দেখি। আমাদের রাজার খুব অসুখ, তার মাথায় খুব ব্যথা আর পিঠে খিল আছে। কবিরাজ বলেছেন রাক্ষসের মাথার তেল না লাগালে তিনি আর বাঁচবেন না। এ ব্যাপারে আমরা আর কি করতে পারি? আপনারা আপনাদের রাজ্যের সব রাক্ষসদের মেরে ফেলেছেন শুনেছি, তাই আপনারা যদি সেই তেল এনে দেন। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে রাজ্যে ফিরে যাও। সেই তেল তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। আমরা কালই সেই তেল আনতে যাব। তুমি নিশ্চিন্তে রাজ্যে ফিরে যাও, কেমন? ধন্য রাজামশাই, আপনারা ধন্য ধন্য। নীলকমল আর লালকমলকে ধন্য ধন্য করতে করতে আই আর কাই রাক্ষসীতে চলে গেল। দুই ভাইও পরের দিনই ঘোড়া ছুটিয়ে রাক্ষস মারতে চলল। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে নীলকমল আর লালকমল একটা অশ্বত্থ গাছের তলায় বসল একটু বিশ্রামের জন্য। সেই গাছে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী পাখির বাসা ছিল। নীলকমল আর লালকমলের নিঃশ্বাসের শব্দ পেয়ে ব্যঙ্গমী বলে উঠল, এই গাছের তলায় কে বসে আছো গো? একটু রক্ত দিয়ে আমার বাচ্চা দুটোর চোখ ফোটাতে পারো? হ্যাঁ, রক্ত দিতেই পারি, কিন্তু কিন্তু তুমি কে? আমি ব্যঙ্গমী, এই গাছেই থাকি। আমার দুই বাচ্চার চোখ ফোটাতে 2 ফোঁটা রক্ত লাগবে। তুমি কি দিতে পারবে? বেশ বেশ, তুমি তোমার বাচ্চাদের নিয়ে এসো, আমি রক্ত দেব।
নীলকমল আর লালকমল আঙুল চিরে এক ফোঁটা করে রক্ত দিতেই ব্যঙ্গমীর বাচ্চাদের চোখ ফুটে উঠল। ব্যঙ্গমী তখন বাচ্চাদের নিয়ে আবারও গাছের উপরে উঠে গেল। কিছুক্ষণ পর ব্যঙ্গমীর বাচ্চারা নেমে এসে বলল, তোমরা কে গো? আমাদের চোখ ফুটিয়েছ, বলো না তোমরা কে? আমি নীলকমল আর ও আমার ভাই লালকমল। তোমরা আমাদের চোখ ফুটিয়েছ, তাই আমরাও তোমাদের সাহায্য করতে চাই। তোমাদের কি সাহায্য করতে পারি বলো? এখন আমাদের কোনো সাহায্য লাগবে না। তাহলে যখন তোমাদের কোনো দরকার পড়বে আমাদের কথা অবশ্যই মনে করবে, কেমন? আমরা তোমাদের সাহায্য করব। তোমরা এখন কোথায় যাবে বলো? আমরা তোমাদের পৌঁছে দিচ্ছি। আমরা রাক্ষসদের দেশে যেতে চাই। ও, এই ব্যাপার। আমরা ওই দেশ চিনি। এক্ষুনি আমাদের পিঠে বসিয়ে তোমাদের সেখানে পৌঁছে দিতে পারি। বাহ, এ তো ভালো ব্যাপার। আমাদের তাড়াতাড়ি পৌঁছে দিলে খুব সুবিধা হয়। বেশ বেশ, আমাদের নিয়ে চলো। ব্যঙ্গম দুই পাখি লালকমল আর নীলকমলকে নিজেদের পিঠে বসিয়ে 7 দিন 7 রাত্রি উড়ে 8 দিনের দিন তাদের একটা পাহাড়ের ওপর নামাল। সেই পাহাড়ের নিচে বিশাল মাঠ, সেটা পেরোলেই রাক্ষসদের রাজ্য। নীলকমল হঠাৎ পকেট থেকে এক মুঠো কলাই ডাল লালকমলের হাতে দিয়ে বলল, শোনো লালকমল, এই কলাইয়ের ডাল নিজের কোচরে রাখো। কেউ যদি বলে লোহা দিয়ে তৈরি কলাইয়ের ডাল চিবাও, তাহলে এই কলাইয়ের ডাল চিবিয়ে খাবে। মানে মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, সময় এলে ঠিক বুঝতে পারবে। আমি যা বলছি তুমি এখন তাই করো। লালকমল তার পোশাকের কোঁচরে রেখে দিল সেই ডাল। তারপর নীলকমল আর লালকমল রাক্ষসদের রাজ্যে পৌঁছতেই তাদের গায়ের গন্ধ পেয়ে হাজার হাজার রাক্ষস চারদিক থেকে চিৎকার করতে করতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। মানুষের গায়ের গন্ধ পেয়ে রাক্ষসরা কি আর শান্ত থাকতে পারে? এর মধ্যেই নীলকমল চিৎকার করে এক বুড়ি রাক্ষসীকে বলল, দিদা, আমি নীলকমল এসেছি গো, আমায় কোলে করে নিয়ে যাও। ওরে আমার নীলু, আমার নাতি রে, চল চল ঘরে চল। হ্যাঁ রে, তোর সঙ্গে ওটা কে রে? ও হলো আমার ভাই লালকমল। ওর গায়ে মানুষের মতো গন্ধ, তোর ভাই কিভাবে হলো? আহা, ও তুমি বুঝবে না, ও আমার ভাই ব্যাস। আমি তো ওকে চিনি না। তা বেশ, ও যদি রাক্ষস তার প্রমাণ দিক, তবে দেখি ও লোহার কলাই ডাল চিবোতে পারে কিনা। হ্যাঁ, ও পারে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, দাও না ওকে এক মুঠো, দাও না, দিয়ে দেখো তবে। বুড়ি রাক্ষসী তক্ষুনি এক মুঠো লোহার কলাই নাকের ভেতর থেকে ফট করে বের করে লালকমলকে দিল। লালকমল এবার বুঝতে পারল যে নীলকমল কেন তখন তাকে এক মুঠো কলাই ডাল দিয়েছিল। সে মুখে আর কিচ্ছুটি না বলে চালাকি করে পকেট থেকে আসল কলাই ডাল বের করে চিবিয়ে খেল। বুড়ি তো সেটা দেখতে পেল না, বুঝতেও পারল না। তবে লালকমলকে কুড়মুড়িয়ে কলাই খেতে দেখে তার আর কোনো সন্দেহ রইল না। দুজনকেই সে তখন নিজেদের রাজ্যে নিয়ে গেল। কিন্তু লালকমলের গায়ে মানুষের গন্ধ পেয়ে রাক্ষসদের জিভে তো 7 বালতি করে জল আসতে লাগলো। কিন্তু বুড়ি নিজেকে সংযত করল। হাজার হোক নাতি তো, তাদের তো আর সে খেতে পারে না। নিজের কাঁধে চড়িয়ে লালকমল আর নীলকমলকে সে তাদের রাজ্য ঘুরিয়ে দেখাতে লাগলো। লালকমল আর নীলকমল দেখল চারিদিকে মৃত দেহ আর হাড় জড়ো করে রাখা। তারা বুঝল পৃথিবী এবার উজাড় হয়ে যাবে।
রাতের বেলা বুড়ি রাক্ষসীকে একা পেয়ে নীলকমল বলল, দিদা, ও দিদা, তুমি আমাদের কত ভালোবাসো, কিন্তু তুমি মরে গেলে এভাবে আমাদের এত খাতির কে করবে? কে বলল আমি মরব? আমাদের প্রাণ কি এত সহজ নাকি? হ্যাঁ, সে কি আমরা আমাদের এই শরীরে নিয়ে ঘুরে বেড়াই নাকি? আমাদের প্রাণ কি আর আমাদের বুকে থাকে রে? হ্যাঁ? তাহলে তাহলে কোথায় থাকে? ওই যে প্রাসাদের বাইরে ওই যে সোনার কুয়ো আছে, তাতে একটা সোনার কৌটোতে একজোড়া ভীমরুল আর ভীমরুলি আছে। সেই ভীমরুলের মধ্যে আছে সমস্ত রাক্ষসদের প্রাণ, আর ভীমরুলির মধ্যে সমস্ত রাক্ষসীদের প্রাণ আছে। ওরে বাবা, এত কেরামতি! ও দাদু ভাই, তুমি এবারে ঘুমো, অনেক রাত হয়েছে, আমাদের এবার বেরোতে হবে যে। এই এত রাতে কোথায় যাবে দিদিমা? আমরা এখন মানুষ খেতে যাব। তুমি তো রাক্ষসীর ছেলে হয়েও কেমন যেন মানুষের মতো দাদু ভাই, তুমি এসব বুঝবে না। আমি আসি রে বাপ, ঘুমো, তুমি বরং ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, বুড়ি রাক্ষসী ঘর থেকে বেরিয়ে যেতেই নীলকমল লালকমলকে বলল যে আজ রাতেই কুয়ো থেকে সোনার কৌটো তাদের বের করে নিতে হবে। এখন প্রাসাদে কেউ নেই, এই সুযোগেই তাদের এই কাজটা করতে হবে। দুই ভাই মিলে একে অপরকে ধরাধরি করে কুয়ো থেকে অতি কষ্টে সোনার কৌটোটা বের করে আনলো। সোনার কৌটো বের করে আনতেই ভীমরুল আর ভীমরুলির গায়ে পৃথিবীর হাওয়া লাগলো, আর তাতেই ওদিকে রাক্ষসদের মাথা ঘুরতে লাগলো। বুড়ি রাক্ষসী দল বল নিয়ে চিৎকার করতে করতে যখন ছুটে এলো, এসে নীলকমল আর লালকমলের হাতে সেই কৌটো দেখে তো আর্তনাদ করে উঠল। ওরে ওরে, করিস কি, করিস কি? কৌটো নিয়ে কি করছিস তোরা? দে দে বলছি, দে ওটা। এবার আমি আগের জন্মের শোধ তুলবো দিদা, অনেক কষ্ট দিয়েছো, এবার তোমাদের রাক্ষস বংশ আমি ধ্বংস করব। রেখে দে, রেখে দে বলছি, রেখে দে কৌটোটা। হেই, কে আছিস? ঘর ঘর মোটকে দে দুটোর। ঘর মোটকাবি? কিরে বুড়ি, হ্যাঁ? তোর প্রাণ এখন আমার হাতে। তুই হলি জন্ম শত্রু, রাক্ষস বংশের কলঙ্ক তুই। তোকে মেরে আমি আমি সেই ভুল শোধরাবো। নিমকারাম ছেলে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। কথা শুনে নীলকমল রেগে আগুন হয়ে গেল, আর তারপর ভীমরুলের ডানা ছিঁড়ে গলা ছিঁড়ে টিপে মেরে ফেলল, আর লালকমলও ভীমরুলিকে একইভাবে টিপে মেরে ফেলল। আর সঙ্গে সঙ্গে রাক্ষসীরাও আর্তনাদ করতে করতে সব মারা গেল। নীলকমল বুড়ি রাক্ষসীর মাথা ফাটিয়ে ঘিলুর তেল নিয়ে বেঙ্গম পাখিদের ডাকতে লাগলো। আয় রে, আয় বেঙ্গম পাখিরা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। নীলকমলের ডাক শুনে বেঙ্গম পাখিরা ডানা ঝাপটে সঙ্গে সঙ্গে উড়ে এলো। বেঙ্গমরা বলল, হুকুম করুন আমাদের, হুকুম করুন, হুকুম করুন, হুকুম করুন। আমাদের রাজ্য বিচিত্রপুরে আমাদেরকে নিয়েছ। আচ্ছা শোন,
তার আগে একবার নোলাপুরি নিয়ে যাবি, কেমন? নিশ্চয়ই মহারাজ, আমাদের পিঠে এসে বসুন, এক্ষুনি নিয়ে যাচ্ছি। দুই ব্যঙ্গম পাখি এবার আবারও দুই ভাইকে নিয়ে হাওয়ার বেগে নোলাপুরে নিয়ে গেল। কিন্তু কোথায় নোলাপুর? ওসব তো বানানো গল্প। আই রাক্ষসী রানী সবাই যে ওই ভীমরুলিকে টিপে মারার সঙ্গে সঙ্গেই মরে গেছে। নীলকমল লালকমল বুঝতে পারলো যে সেপাই তাদের কাছে গিয়ে রাক্ষস আর রাজার অসুখের কথা বলেছিল সে সব মিথ্যে বলেছে তাদের। তবে নীলকমল রাক্ষসীর মাথার তেল মাটিতে ফেলে দিলেও মাথাটা নিজেদের দেশে পাঠিয়ে দিল। আর সেই দেখে রাক্ষসী রানীর শরীরে তখনও যেটুকু প্রাণ ছিল সেইটুকুর জোরেই সে বিকট মূর্তি ধারণ করে বেরোতে গিয়ে মারা পড়ল। জল্লাদেরা এসে সেই মরা রাক্ষসী রানীকে তারপর ফেলে দিল। আর এদিকে দুই ভাই এবার ব্যঙ্গমদের আদেশ দিল, এইবার আমাদের দুই ভাইকে বিচিত্রপুরে নিয়ে চল। রানীরা খুব চিন্তায় আছে। চল চল, তাড়াতাড়ি চল। ব্যঙ্গমরা দুই ভাইকে বিচিত্রপুরে ফিরিয়ে নিয়ে এলো। নীলকমল আর লালকমল পুরস্কার হিসেবে ব্যঙ্গম ভাইদের বিচিত্রপুর রাজ্যের রাজ পাহারাদার পদে বরণ করে নিল। তারপর কোনো দেশেই আর কোনো রাক্ষসী রইল না। দুই ভাই, দুই রাজ্য, দুই রানী আর প্রজাদের নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো। তারপর আমার কথাটি ফুরলো, নোটে গাছটিও মুড়লো। আজ এই পর্যন্তই। ঠাকুরমার ঝুলির এই নীলকমল আর লালকমল গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, নইলে আরো ভালো ভালো গল্প যখন নিয়ে আসবো তোমাদের জন্য তখন তো আমাদের আর খুঁজেই পাবে না। নতুন গল্প নিয়ে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে। কি 5 মিটার ফুল তো? তাহলে আজ এই অবধি থাকবো। সঙ্গে থাকো, শুনতে থাকো। 9টার গল্প জুনিয়র। গপ্প হবে ক্রেজি।